আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেছেন নেতানিয়াহু। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হবে ইসরায়েলের জন্য সম্পূর্ণ পরাজয়, হিব্রু রেডিও। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক, বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট করতে চায় পাকিস্তান। চরমভাবে ব্যর্থ হয়ে গাজা ছেড়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান। আফগানিস্তান এখন আর আমাদের জন্য হুমকি নয়, বিদায়ী বক্তব্যে বাইডেনের স্বীকারোক্তি। দুর্নীতিবাজ টিলুপের পদত্যাগ, এবার নিজ দলের সদস্যদের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী স্টারমার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেছেন নেতানিয়াহু। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি হবে ইসরায়েলের জন্য সম্পূর্ণ পরাজয়। গাজা যুদ্ধে নিহত ইসরায়েলি সেনাদের পরিবারবর্গের সংগঠন গেফুরা ফোরামের বরাত দিয়ে হিব্রু ভাষার রেডিও চ্যানেল 103 FM এ কথা জানিয়েছে। এদিকে কাতারের দোহায় দীর্ঘ আলোচনার পর আজ গাজায় যুদ্ধবিরতির চূড়ান্ত বিবরণ তৈরি করার কাছাকাছি পৌঁছেছে আলোচকরা। মধ্যস্থতাকারী কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের নেতারা আগামী কয়েক ঘন্টার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের জন্য ঘনিষ্ঠভাবে যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। ইসরায়েলি সেনাদের পরিবারবর্গের সংগঠন গেভুয়া ফোরামের সভাপতি ইয়েহোশুয়া শানি বলেছেন, যে চুক্তিটির কথা শোনা যাচ্ছে তা তেল আবিবের জন্য সম্পূর্ণ বিজয় হবে না, বরং হবে সম্পূর্ণ পরাজয়। শানির ছেলে লেফটেন্যান্ট মোরদেখাই শানি ছিলেন গোলানি ব্রিগেডের একজন প্লাটুন কমান্ডার। 2023 সালের 7 অক্টোবর আল আকসা তুফান অভিযানের দিন হামাস যোদ্ধাদের হামলায় মোরদেখাই নিহত হয়। শানির নেতৃত্বাধীন ফোরাম হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেছেন। শানি চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, নেতানিয়াহু সম্ভবত ট্রাম্পের চাপের কাছে হার মেনেছেন। গেভুয়া ফোরামের সভাপতি জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে গত কয়েক মাস ধরে তারা এমন একটি চুক্তির বিস্তারিত জেনেছিলেন। তিনি বলেন, বহু মাস আগে থেকে নেতানিয়াহু যে চুক্তির বিরোধিতা করে আসছিলেন, আজ তিনি সেই চুক্তি মেনে নিতে যাচ্ছেন। ইসরায়েল যে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে যাচ্ছে তাতে শুরু থেকে হামাস যেসব দাবি জানিয়ে আসছিল তার বেশিরভাগই মেনে নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। হামাসের দাবি ছিল গাজায় আগ্রাসন বন্ধ করে উপত্যকা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, গাজার পুনর্গঠন এবং এই উপত্যকায় অবাধে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়া। 2023 সালের অক্টোবর মাসে গাজায় আগ্রাসন শুরু করার সময় নেতানিয়াহু এই আগ্রাসনের 3টি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছিলেন: হামাসকে ধ্বংস করা, সকল পণবন্দীকে জীবিত উদ্ধার করা এবং গাজা থেকে ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টিকারী উপাদান সমূলে উৎপাট করা। তিনি দম্ভ প্রকাশ করে বলেছিলেন, সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তিনি থামবেন না। কিন্তু ইহুদিবাদী প্রধানমন্ত্রী 15 মাস আগ্রাসনে গাজার বেসামরিক নাগরিকদের হত্যা এবং বেসামরিক স্থাপনা ধ্বংস করা ছাড়া ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি গতকাল জানান, হামাস ও ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তির স্বাক্ষরের দ্বার প্রান্তে রয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উভয়ের প্রশাসন এই চুক্তির আলোচনায় জড়িত বলে তিনি জানান। দুই দেশের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ। ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। দুদেশের মধ্যে পণ্য আমদানি, রপ্তানি ও বাণিজ্যিক জাহাজ চলাচলও ফের শুরু হয়েছে। এবার এলো পাকিস্তানি সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের বৈঠকের খবর। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে সেনা সদর দপ্তরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের।
পাকিস্তান SPR এর বিবৃতি অনুসারে সে বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ এবং বহিস্থ শক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে। এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান, সহযোগিতা ও অংশীদারিত্বের মাত্রা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা করেন পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের PSO। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যকার সহযোগিতাপূর্ণ বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের মাধ্যমেই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা সম্ভব এবং পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্ব ও অংশীদারপূর্ণ সম্পর্ক উপমহাদেশের সীমান্ত সুরক্ষা রাখার জন্য খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের PSO লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাকিস্তানের সেনাবাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে বলেন, সন্ত্রাসবাদ দমনের লড়াইয়ে ব্যাপক আত্মদানের মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনী নিজেকে সাহস ও দৃঢ় সংকল্পের বাতিঘরে পরিণত করেছে। প্রসঙ্গত, ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার কারণে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত 15 বছরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে ছিল। দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও পড়েছিল তার প্রভাব। 2024 সালের আগস্টে শিক্ষার্থী জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বেশ ভালোভাবেই বৃদ্ধি পায়। সূত্র জিও নিউজ। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে বেশ আশার আলো দেখা দিয়েছে। এই অবস্থায় ইসরায়েলি সংবাদ মাধ্যম কান ও চ্যানেল 13 জানিয়েছে, গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় দক্ষিণ কমান্ডারের পরিস্থিতি মূল্যায়নের পর ইসরায়েলি দখলদার সামরিক বাহিনী গাজা উপত্যকা থেকে তাদের সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান ও চ্যানেল 13 এর প্রতিবেদনের বরাত দিয়ে লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, গাজার যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে গতকাল ঘোষণা করেছে কাতার। মধ্যস্থতাকারী হিসেবে কাতার আশা প্রকাশ করছে, খুব শিগগির একটি চুক্তি সম্পন্ন হতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের সামরিক প্রতিবেদক ইতাই ব্লুমেনথাল জানিয়েছে, নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের পরপরই ইসরায়েলি সেনাবাহিনী রাফা সীমান্ত, নেতজারিন ও ফিলাডেলফি করিডোর রুট থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ব্লুমেনথাল আরও উল্লেখ করে বলেছেন, গাজার ভেতর থেকে সেনা সরিয়ে নিলেও ইসরায়েল গাজা উপত্যকার চারপাশে পুনরায় সেনা মোতায়েনের পাশাপাশি ধাপে ধাপে সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা করছে। এই চুক্তির অংশ হিসেবে গাজার সীমান্ত বরাবর প্রায় 1 কিলোমিটার চওড়া একটি বাফার জোন তৈরি করবে ইসরায়েলি বাহিনী। কানের প্রতিবেদনে আরও জানিয়েছে, গাজা থেকে সম্ভাব্য ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে গতকাল মঙ্গলবার ইসরায়েলি, মিশর ও মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে সমন্বয় হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে, তখন ইসরায়েলি দখলদার সরকারের একটি রাজনৈতিক সূত্র দেশটির চ্যানেল 13-কে বলেছে, হামাসকে কেবল সামরিক উপায়ে পরাজিত করা সম্ভব নয়। উত্তর গাজা উপত্যকার সামরিক ঘটনাগুলোই এটি প্রমাণ করে। সূত্রটি আরও বলছে, হামাস পুনরায় তাদের যোদ্ধাদের সংখ্যা প্রায় আগের মতোই বাড়িয়ে নিয়েছে। এটি স্পষ্ট করে দেয় যে কেবল সামরিক চাপ দিয়ে এই সংগঠনকে নিষ্ক্রিয় করা সম্ভব নয়। ইসরায়েলের নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান গিওরা আইল্যান্ডও স্বীকার করেছেন যে গাজার বিষয়ে ইসরায়েল চরমভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, দখলদার বাহিনী যুদ্ধের যে লক্ষ্য নির্ধারণ করেছিল তা অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আইল্যান্ড চ্যানেল 13-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হামাস তীব্র আঘাতের পরও ফিরে এসেছে। সব বন্দী মুক্ত করা সম্ভব হবে না এবং গাজা থেকে ইসরায়েলের কর্তৃত্ব মুছে ফেলার লক্ষ্য অর্জনও অসম্ভব। 1000 নতুন অত্যাধুনিক ড্রোনের পর এবার দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা যুদ্ধজাহাজ জাগ্রজ উন্মোচন করল ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে জানানো হয়েছে, জাগ্রজ নামে এই গোয়েন্দা যুদ্ধজাহাজ নৌবাহিনীর যুদ্ধ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। বিস্তারিত রিপোর্টে।
ইরানে নির্মিত এই অত্যাধুনিক যুদ্ধ জাহাজটি ইলেকট্রনিক সেন্সর, ইন্টারসেপ্টর এবং সাইবার ও গোয়েন্দা প্রযুক্তিতে সজ্জিত। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, জাগোরাস আমাদের নৌবাহিনীর চোখ হিসেবে গভীর সমুদ্র ও মহাসাগরে নজরদারি করবে। জাগোরাসের উদ্বোধন এমন এক সময় এলো যখন ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দেশব্যাপী বৃহৎ সামরিক মহড়া চালাচ্ছে। মার্চের মাঝামাঝি পর্যন্ত চলবে এই মহড়া, যার মূল লক্ষ্য নাতাঞ্জ, ফোর্দো ও খান্দাবের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষা নিশ্চিত করা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময়ে এসব মহড়া বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র 2015 সালে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ঘিরে উত্তেজনা বাড়িয়ে তোলে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওলের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে ইরানে পরমাণু স্থাপনায় হামলার জন্য বিভিন্ন বিকল্প উপস্থাপন করা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য ছিল সম্ভাব্য পরমাণু বোমা তৈরির প্রচেষ্টা রুখে দেওয়া। তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্টভাবে জানিয়েছে যে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান আর ওয়াশিংটনের জন্য হুমকি স্বরূপ নয়। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, সন্ত্রাসীদের জন্য আফগানিস্তান এখন কোনো স্বর্গরাজ্য নয়। মঙ্গলবার তার প্রেসিডেন্ট পদের মেয়াদকালের বিদায়ী বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাইডেন তার বক্তব্যে বলেন, ওবামা প্রশাসনের অধীনে ওসামা বিন লাদেনকে হত্যার মধ্য দিয়ে আমাদের যুদ্ধের প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়ে গিয়েছিল। এরপর আফগানিস্তান থেকে আল কায়েদার পুনরুত্থানের সুযোগ নেই, যদিও অন্য কোনো অঞ্চল থেকে তা হতে পারে। তাই আফগানিস্তানের বৃহৎ পরিসরে মার্কিন সৈন্য মোতায়েন রাখা আর প্রয়োজনীয় ছিল না। তিনি আরো উল্লেখ করেন যে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার ছিল তার প্রশাসনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ সময় বাইডেন আরো বলেন, সৈন্য না পাঠিয়েও প্রয়োজন আমেরিকাতে বসেই আফগানিস্তানকে শিক্ষা দেওয়া সম্ভব। দুর্নীতিবাজ টিউলিপের পদত্যাগ, এবার নিজ দলের সদস্যদের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী স্টারমার। গত বছর যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার পার্টি। এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কিয়ার স্টারমার। তিনি নতুন সরকারে যে মন্ত্রিসভা গঠন করেন, সেখানে টিউলিপ সিদ্দিককে সিটি মিনিস্টারের দায়িত্ব দেন। তার কাজ ছিল দেশটির আর্থিক বিষয়াবলিতে সম্ভাব্য দুর্নীতির প্রতিরোধ করা। তবে যে দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, সেই দুর্নীতির অভিযোগের মুখে বাধ্য হয়ে মন্ত্রিত্ব ছাড়তে হয় তাকে। টিউলিপ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের খুব কাছের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। দুর্নীতির অভিযোগের মুখে টিউলিপ পদত্যাগ করার পর এবার নিজ দলের সদস্যদের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী স্টারমার। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে এক লেবার এমপি বলেছেন, টিউলিপকে মন্ত্রী বানানোর সিদ্ধান্ত ছিল আত্মঘাতী গোল। সবাই জানতো বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে তার সম্পর্ক ছিল, যাদের অনেক ক্ষমতা ও অর্থ আছে। তাকে এই দায়িত্ব দিয়ে এত সব কিছু করার বিষয়টি কি ভালো ছিল? পদত্যাগপত্রে টিউলিপ দাবি করেছেন তিনি কোনো অন্যায় করেননি এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছেন। তবে টিউলিপ স্বীকার করেন তিনি মন্ত্রী থাকলে সরকারের কাজে বিঘ্ন ঘটবে। লেবারের অন্য সদস্যরা টিউলিপকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তুললেও দেশটির ট্রেজারির প্রধান সেক্রেটারি ড্যারেন জোন্স টাইমস রেডিওকে বলেছেন, আমি মনে করি না প্রধানমন্ত্রীর বিবেচনা নিয়ে কোনো প্রশ্ন আছে। স্বাধীন তদন্ত শেষ হয়েছে, এরপর টিউলিপ সরকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অপরদিকে বিরোধী দলীয় নেত্রী কেমি বার্ডেনোজ প্রধানমন্ত্রীকে দুর্বল হিসেবে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, টিউলিপের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব থাকায় তিনি তার পদত্যাগের বিষয়টি বিলম্বিত করেছেন কিনা। বার্ডেনোজ বলেন, গত সপ্তাহে এটি স্পষ্ট হয়েছিল টিউলিপ তার দায়িত্ব পালনে অসমর্থ হয়ে পড়েছেন। তা সত্ত্বেও নিজের কাছের বন্ধুকে রক্ষায় প্রধানমন্ত্রী তার পদত্যাগের বিষয়টি বিলম্বিত করেছেন। সূত্র দ্য গার্ডিয়ান। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেছেন নেতানিয়াহু। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হবে ইসরায়েলের জন্য সম্পূর্ণ পরাজয়, হিব্রু রেডিও। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক, বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট করতে চায় পাকিস্তান।
চরমভাবে ব্যর্থ হয়ে গাজা ছেড়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান। আফগানিস্তান এখন আর আমাদের জন্য হুমকি নয়, বিদায়ী বক্তব্যে বাইডেনের স্বীকারোক্তি। দুর্নীতিবাজ টিলুপের পদত্যাগ, এবার নিজ দলের সদস্যদের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী স্টারমার। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।